জনাব ফাহমিদুল হক আহ, ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন। এখন তিনি আমেরিকায় পড়াচ্ছেন। তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট আমাদের সামনে আসে। সেখানে তিনি ফরহাদ মজহার এবং বিপ্লব নিয়ে অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন। দেখা যায় যে বিগত কয়েকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে ধারাবাহিকভাবে নানান ধরনের প্রচারণা এবং প্রোপাগান্ডা চলছে। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা কিছু ক্লারিফিকেশন বা কিছু ব্যাখ্যা আমি শুনতে চাচ্ছিলাম। আসলে পোস্টটা একদিন আগে এবং এই যে আমার সামনে আছে, আমি খুলে রাখছি। কারণ ফাহমিদুল হক বেসিক্যালি উনি আমাদের টিচার, মানে কি বলে যে শ্রেণীর শিক্ষক না, কিন্তু আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম উনি তখন মাস্টারি করতো। আমাদের অনেক বন্ধু ওনার সরাসরি টিচার। এবং উনি এই পোস্টটা দেওয়ার পরে আমাকে দেখলাম পোক করছে। তো সেই কারণে আমার কাছে মনে হলো যে এটা রেসপন্স করা দরকার। এবং তোমার সাথে আলাপ করতেছিলাম, তো তুমি বললা যে আসলে এটা আলাপটা রেকর্ড থাকলে ভালো। তো সেই কারণে তাহলে অনেকে হয়তো দেখতে পারবো। কারণ আহ, আমি দেখতেছি যে ফাহমিদুল হক স্যার এমনি ব্যক্তিগতভাবে আমি স্যারকে পছন্দ করি এজ এ হিউম্যান বিং আকারে। অসাধারণ মানুষ। এবং আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম উনি একটা পত্রিকা বের করতো, যোগাযোগ। ওইখানে অনেক লেখা আমরা উপকৃত হয়েছি এবং পার্সোনাল আড্ডায় উনি কখনো হার্মফুল না। হ্যাঁ, আমি ওনার প্রতি আমার এক ধরনের বেশি ইন্টারাকশন না থাকলেও একটা হাই হ্যালো সম্পর্ক ছিল। তো কিন্তু ফাহমি স্যার যেই ধরনের মতাদর্শ এবং যে ধরনের চিন্তা কাঠামোতে বিলং করেন, এইটাতে আমি আসলে কখনো কনভিন্স হই নাই। তো আজকে ওনার এই পোস্টেও আসলে অনেকগুলা জিনিস আমি দেখতে পাচ্ছি, যে সেখানেও ফাহমিদ স্যার অনেকগুলা ক্যাটাগরিক্যালি মিস্টেক এবং অনেকগুলা ভুল অনুমান এবং অনেকগুলা ক্যাম্পেইন দ্বারা ফাহমিদ স্যার কি বলে প্রভাবিত হয়েছেন বলে মনে হচ্ছে। তো সেগুলো এক এক করে আমরা আসবো। যেমন উনি বলতেছেন যে ফরহাদ ভাইকে উদ্দেশ্য, যেহেতু ফরহাদ ভাইয়ের সাথে আমরা অনেকদিন কাজ করি, তুমি এখন কাজ করো, তো সুতরাং আমাদের এটা একটা দায়িত্ব, হ্যাঁ, যে চিন্তাটা পরিষ্কার করা। কারণ অনেকে তো ক্যাম্পেইন করে বিভ্রান্ত হয়, সুতরাং আমাদের দিক থেকে ব্যাখ্যা করা, আমাদের কি বলে যে অবস্থান পরিষ্কার করাটা একটা দায়িত্ব ফিল করতেছে। সেই জায়গা থেকে আমি কথাগুলি বলতে উদ্বুদ্ধ হইলাম। তো সেইখানে প্রথমত যেটা স্যার বলতেছিল যে দুইজন লোক তাদের ব্যক্তিগত বাসনা ত্যাগ করলে দেশ কিছুটা শান্ত হবে। তো সেখানে আজকে সে ফরহাদ মাজার নিয়ে বলবে। তো এই যে ব্যক্তিগত বাসনা ত্যাগ করতে বলতেছে, সেই ব্যক্তিগত বাসনাটা কি? যে উনি বলতেছে যে পোস্টে যে ফরহাদ মাজার সবসময় বিপ্লব চায়, এটা বিপ্লবের বাসনা ওনার মধ্যে আছে এবং এইটাই বাংলাদেশের মধ্যে সংকট তৈরি করতেছে। এই যে ওনার এক ধরনের কথার সামারি। আরো ছোট ছোট জিনিস আছে, ওগুলোকে আমরা পরে আসবো। তো এখন ফরহাদ মাজার বিপ্লব চায় মানে কি? ফরহাদ মাজার বাংলাদেশ রাষ্ট্রটাকে, আমরা যেমন গণঅভ্যুত্থানের আগেও বা এখনো বলতেছি যে বাংলাদেশ রাষ্ট্র 1971 সালে স্বাধীন হয়েছে, কিন্তু রাষ্ট্রটাকে গঠন করা হয়নি। রাষ্ট্রের জনগণকে সাথে নিয়ে যে গঠনতন্ত্র প্রণয়নের করার কথা ছিল 71-এর পরে, সেটা হয় নাই। 24-এর একটা সুযোগ আসলো, সেটা এখনো হয় নাই। যেই কারণে জনগণকে বাদ দিয়ে যখন 72 সালেও সংবিধান প্রণয়ন হয়েছে, যেটা সেই সংবিধানের মধ্যেই কাঠামোগতভাবে ফ্যাসিজমের বীজ এবং বাঙালি জাতীয়তাবাদী নামে যে ফ্যাসিস মতাদর্শ সেটা থেকে গেছে। এবং যেহেতু পিপলকে এঙ্গেজ করা হয় নাই, কতগুলো এক্সপার্ট লোক এসে বাইরে থেকে কি বলা যায় জনগণের উপরে চাপাই দিচ্ছে একটা জিনিস লেখা। তো জনগণ আসলে সবসময় আসলে এটা এক্সক্লুডেড ছিল। এবং 24-এ এসেও আমরা দেখলাম ইউনূস সরকারের আন্ডারে যে আলী রিয়াজকে আমেরিকা থেকে আইনা, হ্যাঁ, সংবিধান সংস্কার কমিটির নামে বাইরে থেকে চাপা দেওয়া। এর বিপরীতে আমাদের প্রস্তাবনা ছিল যে গণঅভ্যুত্থান মানে কি? পুরানা ব্যবস্থার উচ্ছেদ করছে জনগণ রক্ত দিয়ে। এবং সেই ক্ষেত্রে আমাদের পরিষ্কার কথা ছিল যে নাহি যে 3 তারিখ ঘোষণা দিচ্ছে, এটা তো এমনি এমনি দেয় নাই। যে আমরা শুধু ব্যক্তির পদত্যাগ চাই না, আমরা ব্যবস্থার পতন চাই। হ্যাঁ, এবং ওই সময় একটা তর্ক হয়েছিল, এই যে শেখ হাসিনার পতন নাকি পদত্যাগ। কেউ এজেন্সি এবং যারা জাস্ট শেখ হাসিনাকে উচ্ছেদ করতে নিজেরা বসতে চাইছে ক্ষমতায়, ওরা চাইছে যে শেখ হাসিনার পদত্যাগ। আমরা তখন বলছি না, শুধু পদত্যাগ না, আমরা ব্যবস্থার বদল চাই, সুতরাং পতন চাই। তখন কিন্তু ছাত্ররা সেই পতন শব্দটা নিচ্ছে, হ্যাঁ, এবং নাহি 3 তারিখ এক দফার মধ্যে ঘোষণা দিচ্ছে যে আমরা শুধু শেখ হাসিনার পদত্যাগ চাই না, আমরা ব্যবস্থারও বদল চাই।
হ্যাঁ, তাহলে ব্যবস্থা বদল মানে কি, বাংলাদেশ রাষ্ট্রটা গত 50 বছর অধিক সময় ধরে একটা যে ফেসিস কাঠামোর মধ্যে আছে, এবং তাকে ভিত্তি করে গত 15 বছর যে এই ফেসিস কাঠামোকে আরো চেঞ্জ করে এটাকে এন্টি পিপল করা হয়েছে, এবং তার মতাদর্শিক যেই বেস, যেটা ফেসিস মতাদর্শ, এই এই পুরা ব্যবস্থাটার একটা বদল চাইছি আমরা। ফেসিস কাঠামো, ফেসিস চিন্তা, এবং এই চিন্তাকে যারা ধারণ করে ফোর্স সোলজার আকারে যে সন্ত্রাসীরা আমরা দেখলাম জুলাই গণহত্যায় যুক্ত হয়েছিল, এই টোটালটারই উচ্ছেদ চাইছে জনগণ। যদিও শেখ হাসিনার গত 15 বছরে গুম খুম, মানবাধিকার লঙ্ঘন, সংবিধানের যে সংবিধান তারা বানিয়েছে সেটারও লঙ্ঘন, এবং হিউম্যান রাইটসের ভায়োলেশন সহ অসংখ্য লুটপাট, তারপর নানা ধরনের অত্যাচার তো ছিলই। সুতরাং মানুষের মধ্যে ন্যায্য ক্ষোভ ছিল। খালেদা জিয়া একসময় বলছেও কিন্তু যে এই যে সংবিধান, যেটা তারা তত্ত্বাবধায়ক সরকার চেঞ্জ করে ওদের মতো করে একটা সুবিধা মতো, হ্যাঁ, যেন নির্বাচন করা যায়, কারচুপি করা যায়, এগুলো ছুঁড়ে ফেলাই দিবে। তো এই সবকিছু মিলে যদি আপনি দেখো গত 15 বছরের হিস্ট্রি, সেইখানে পিপলের মধ্যে কিন্তু একটা মৌলিক চেঞ্জ হোক এই রাষ্ট্রের, এই রাষ্ট্র আর এই রকম অত্যাচারী রাষ্ট্র না থাকুক, এবং এই দেশের অর্থনীতি ভালো হোক, মানুষের মিনিমাম একটা রাইটস প্রতিষ্ঠিত হোক, বৈষম্য দূর হোক, এই জিনিসগুলি কিন্তু এই আন্দোলনের পুরা যদি তুমি রেটরিক দেখো, মানুষের আকাঙ্ক্ষা দেখো, হ্যাঁ, নামছে। তো সেখানে যে কারণে দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসছে। এর আগে দেখছো তুমি দলের আন্ডারে আন্দোলন করার চেষ্টা করছে, কিন্তু সেটা সফল হয় নাই। 2024-এর ইলেকশনের আগেও কিন্তু এই তর্কটা ছিল যে বাংলাদেশের এই মুহূর্তে শেখ হাসিনার যেভাবে নির্বাচন করতেছে, ধরো বিরোধীরা, শেখ হাসিনার বিরোধীরা চাচ্ছিল যে একটা ফেয়ার, আমেরিকার দায়িত্বে বা আমেরিকার চাপে একটা ফেয়ার ইলেকশন হলেই হবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা তখন বলছি না, বাংলাদেশ রাষ্ট্র যেরকম ফেসিস কাঠামোবদ্ধ এবং তার যে ফেসিস মতাদর্শ, ঠিক আছে, এবং যেরকম জায়গায় গেছে তার অর্থনীতি, লুটপাট, গুম খুম, এবং এই যে আমাদের বিডিআর হত্যাকাণ্ড, সবকিছু মিলে সেইটা মৌলিকভাবে চেঞ্জ করতে হলে গণঅভ্যুত্থান লাগবে। এবং আমরা পরিষ্কারভাবে এটা সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, তারপর আমরা বই লিখছি। ফরাদ ভাই নিজে গঠন ও গণঅভ্যুত্থান বই লিখছে, এটা গণঅভ্যুত্থানের ঠিক 1 বছর আগে 5ই আগস্ট 2023 সালে বের হয়েছে। সুতরাং আমাদের দিক থেকে এটা পরিষ্কার ছিল, এবং আমাদের সাথে কিন্তু যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিছে এবং যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, ওরা কিন্তু কানেক্টেড ছিল চিন্তায়, ইন্টারাকশনে যায়। সুতরাং এই যে নতুন নেতৃত্বের আন্ডারে, যেটা পলিটিক্যাল পার্টির আন্ডারে হয় নাই, 24 সালে যখন আমরা ইলেকশন আগে বলতেছিলাম আমাদের আওয়ামী লীগের দালাল বানাই ফেলতেছিল, যে আমরা ইলেকশন চাই না, আমরা ইলেকশন বিরোধী, হ্যাঁ, আমরা একটা নৈরাজ্য চাই, আমরা একটা এজেন্সির কাজ করতেছি। কিন্তু আলটিমেটলি দেখেন জনগণ কিন্তু গণঅভ্যুত্থানই করলো। ইলেকশন বাংলাদেশে ফেয়ার হয় নাই, হবে মানে শেখ হাসিনা দিবে না, দেয় নাই, আমরা যেটা বলছিলাম সেটাই, জনগণ কিন্তু আসলে গণঅভ্যুত্থানে গেছে। তাহলে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে এবং এই তর্কের মধ্যে, এটা কিন্তু গণঅভ্যুত্থানের আগেই এই তর্কগুলি সমাজে ছিল, এবং সেই তর্ক দ্বারা অনেকে প্রভাবিত হয়েছে। 2 নম্বর, ফাহমিদ স্যার এখানে বলতেছে যে ফরাদ ভাই বিপ্লব চাইছে, হ্যাঁ, না, ফরাদ ভাই বিপ্লবী সরকার না, ফরাদ ভাই গণঅভ্যুত্থানের পর একবারও বলে নাই যে বিপ্লবী সরকার। ফরাদ ভাই বলছে যে এটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানকে বিজয়ী করতে হবে। এবং ফরাদ ভাই বিপ্লবী সরকার মানে কি, বিপ্লব বলতে যে অর্থে বিপ্লবের যে ক্লাসিক্যাল যে উদাহরণ, মানে ধরেন যদি রাশিয়ার উদাহরণ যদি ধরি, অক্টোবর সেই ধরনের বিপ্লবের বাসনা ফরাদ ভাই একবারও বাংলাদেশে হয়েছে। এই মুহূর্তে দরকার বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়া, যে অর্থে আমরা বলি বুর্জোয়া বিপ্লব যদি বলো কোট আনকোট, সেটাকে ফরাদ ভাই গণঅভ্যুত্থান আকারে বলতেছে যে গণঅভ্যুত্থানকে বিজয়ী করা, এটা ছিল ফরাদ ভাইয়ের প্রিন্সিপাল পজিশন। সেই কারণে ফরাদ ভাইয়ের কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে গঠন। গঠন মানে কি, যে জনগণ যেই নিপীড়নের মধ্যে ছিল, যে মানে তার যেই কি বলে মজলুম আকারে শেষ ছিল, সে রক্ত দিয়া এটার বিরুদ্ধে প্রতিরোধ করছে। তাহলে পুরানো ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থা যদি আসতে হয়, তাহলে নতুন ব্যবস্থাটা গঠিত হবে কিভাবে? সেইখানে সাধারণ মানুষের যে অধিকার, সেই তার যে আইন, তার যে আদালত, তার যে আমলাতন্ত্র, তার যে রাষ্ট্র, তার যে সংবিধান, তার যে অর্থনীতি, এগুলো কিভাবে হবে, এটা জনগণের সাথে পরামর্শ করে বা জনগণকে সাথে নিয়ে এটা করতে হবে। এই কারণে ফরাদ ভাই বারবার বলতেছিল যে এই যে
উপদেষ্টা সরকার ছিল। দেখেন ফাহমিদ স্যার এটাও ভুল করছে, এটা অন্তর্বর্তী সরকার না, এটা হচ্ছে উপদেষ্টা সরকার। এই উপদেষ্টা সরকার যেটা তার পূর্ণ ক্ষমতা নাই, সে আর্মির ব্যাকআপে আছে, হ্যাঁ, সে স্বাধীন না। 2 নম্বর হচ্ছে যে সে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, নতুন রাষ্ট্র গঠন বা সাধারণ মানুষের জায়গা থেকে তাদের মতামত নিয়ে রাষ্ট্র গঠনের যে প্রশ্নটা, সেটাকে না করে ওরা পুরানা সেই ফেসিস সংবিধানের আন্ডারে, যেটা শেখ হাসিনা রেখে যাওয়া ফেসিস সংবিধান, যেটা তার সমস্ত অপকর্মের বৈধতার উৎস, সেইটার আন্ডারে গিয়ে ওরা শপথ দিচ্ছে। যে কারণে ফরাদ ভাই 8 তারিখে বসে একটা প্রতিবিপ্লব ঘটছে, এবং এই ঘটনাটা ঘটছে পুরানা পলিটিক্যাল পার্টি, এখানকার যে ব্যবসায়ী সিন্ডিকেট এবং আর্মি সিন্ডিকেট এবং অন্য যেসব এম্বাসি, যারা চায় না জনগণের ভাগ্যের পরিবর্তন হন বাংলাদেশে পজিটিভ অর্থে, এই জিনিস করছে। এবং এখানে কি আমাদের ছাত্র নেতৃত্ব এটাকে বৈধতা দিচ্ছে। এই সমালোচনা কিন্তু আমরা 8ই আগস্টের পর থেকেই ডেফিনেটলি ছাত্ররা, নাহিদ, মাহফুজ, ওদের সাথে আমাদের পরিচয় ছিল, আমাদের কথা ওরা নিশ্চয়ই শুনছে আমরা কি চিন্তা করি, সেটা দ্বারা প্রভাবিত। এবং ফাহাদ ভাই তো কোনো ব্যক্তিকে মাথায় রেখে কথা বলে না। আর এই যে ফাহাদ ভাইকে যে বলে যে ফাহাদ মাজারের বিপ্লবী ভাষণা, আসলে এটা তো বোগাস। ফাহাদ মাজার তো ব্যক্তি না, চিন্তা তো ব্যক্তি থাকে না। পোস্টে যেভাবে ফরাদ মজহারের ব্যক্তিগত বাসনা আকারে বিপ্লবকে দেখানো হইতেছে, এখানে আমার একটা পয়েন্ট ছিল যে ফরাদ মজহার যখন কথা বলেন তিনি একজন ব্যক্তি আকারে কথা বলেন না, এবং তার চিন্তার এবং তার সারা জীবনের সব কাজের, সব লেখালেখির ভিতরে এক ধরনের একটা কাঠামো আছে, একটা চিন্তার ধারাবাহিকতা আছে, এবং সেই ধারাবাহিকতার আলোকে তিনি তার কথাগুলো বলেন। কিন্তু আমরা দেখতেছি যে ফেসবুকে যখন প্রচারণাগুলো চালানো হয়, এটাকে একটা ব্যক্তির ইচ্ছা এবং ব্যক্তির খামখেয়ালি বা ব্যক্তির উইশফুল থিঙ্কিং আকারে যখন এটাকে দেখানো হয়, এটার পিছে একটা অসৎ উদ্দেশ্য আছে। ডেফিনেটলি। এবং এটাকে আসলে আসলে ফরাদ ভাই বা আমরা যখন কথা বলতেছি, ফরাদ ভাইয়ের পরিষ্কার লাইন কি, বিপ্লব মানে কি। ফরাদ ভাই এখানে ধরো তার কাজের মাধ্যমে, চিন্তার মাধ্যমে এটা দেখাইছে। ধরো বাংলাদেশে ফরাদ ভাই কৃষি নিয়ে কাজ করে, কি সেটা যে সার, বিষ, কীটনাশক ছাড়া কৃষির সে চর্চা করে। তার মানে কি, মানুষ যেন আরো অসুস্থ না হয়, খাদ্য যেন নষ্ট না হয়, এটা প্র্যাকটিক্যাল কাজ। তাহলে একটা মানুষ তার কাজটাই এরকম, যেটা প্রো পিপল। 2 নম্বর এসেছে সে ধরো এখানে ফকির লালনকে নিয়ে কাজ করে, এখানে ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে সে কাজ করছে। এখানে যে ওয়ার অন টেররের যে ডিসকোর্স ছিল, যেখানে মুসলমান মানে জঙ্গি, মাদ্রাসা মানে একটা জঙ্গি উৎপাদন কারখানা, এই যে ন্যারেটিভ ছিল, এর মাধ্যমে যেভাবে এখানকার বহু মানুষকে ভিকটিম করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জঙ্গি বলে মেরা ফেলা হয়েছে, এইটা সে হিউম্যান রাইটসের জায়গা থেকে সে মজলুমের পক্ষ নিছে, ঠিক আছে, কথা বলছে। তার মানে সে মজলুমের ধরো একটা মাদ্রাসার মতাদর্শ সে গ্রহণ করছে, এরকম না। আচ্ছা, থার্ড এসে যে সে কখনো শ্রেণীর প্রশ্নটা ভুলে নাই। তার সমস্ত কাজের মধ্যে তুমি শ্রেণীর প্রশ্ন পাবা, নারীর অধিকারের প্রশ্ন পাবা, ঠিক আছে, তার কাজগুলির মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, তার বয়ানের মধ্যে আছে। এবং একই সাথে ধর্ম বলতে কোট আন কোট, মানে এখন ধরো আমাদের অনেকের মুশকিল হচ্ছে যে ধরো সকল উগ্রপন্থী একটা গ্রুপকে, ধর্মের নামে যারা উগ্রপন্থা, এটাকে দেখেই বলতেছে এটাই ইসলাম, তার বিপরীতে সে বিরোধিতা করতে থাকে। কিন্তু ইসলাম মানে এই যে এটা একরক্ষিক ব্যাখ্যা বা এটাকে ইসলাম আগে দেখানো, এটা তো ধরো পশ্চিমাদের একটা প্রজেক্ট আছে, কিন্তু আপনিও এটা ধরে নিয়ে আপনি এটার বিরুদ্ধে জাস্ট লড়াই করছেন। কিন্তু এর বাইরে ইসলামেরকেও যে আরো গভীর থেকে জায়গা থেকে পাঠ করা যায়, একটা দার্শনিক জায়গা থেকে পাঠ করা যায়, হ্যাঁ, এবং একটা জনগণের সমস্যা সমাধানের জায়গা থেকে পাঠ করা যায়, এই সময়ের ক্রাইসিস জায়গা থেকে পাঠ করা যায়, সেই জায়গাগুলো কিন্তু ফরাদ ভাই দেখাইছে। সুতরাং এই যে ইসলাম, একদিকে ইসলাম ফোবিয়া, একদিকে ওয়ার অন টেররের প্রজেক্ট, আরেকদিকে ফরাদ ভাই এটার বিরোধিতা করতেছে, এবং জনগণের আকুতির মধ্যে এবং আমাদের এই ট্রেডিশনের মধ্যে ছিল, কিন্তু ধরো আমাদের মাজার কালচারের মধ্যে প্রেমের কথা, ইনসাফের কথা, মানুষের সম্পর্কের কথা, এবং এর মধ্যে যেই প্রাণ প্রকৃতি বেস যে ইসলামের ব্যাখ্যা, যেটা আমাদের মাওলানা ভাসানীর মধ্যে হচ্ছিল। তো ফরাদ ভাই মাওলানা ভাসানীকে ওই জায়গা থেকে লিঙ্ক করে, আমাদের মাজার কালচারকে ওই জায়গা থেকে লিঙ্ক করে, আমাদের লালনকে ওই জায়গা থেকে লিঙ্ক করে। তো এই
এইগুলার পরও যখন তুমি ফরহাদ মাজারকে ফাহমিদ স্যার মানে আমি জানি না ফাহমিদ স্যার কাদের দ্বারা প্রভাবিত, কিন্তু উনি এখানে যে ফ্রেম করতেছে তার এইসব কাজ বাদ দিয়া, যে উনি যে হিজবুত তাহরির, মনে হয় যে হিজবুত তাহরির মাস্টার মাইন্ড, তারপর উনি কি ইলিয়াস আর পিনাকির গুরু, উনি ছোট জ্ঞানের গুরু, এইভাবে যে ফ্রেমিং করতেছে, এটা তো ভয়াবহ প্রবলেমেটিক। কোথায় ফরহাদ ভাইয়ের কাজ, কোথায় ফরহাদ ভাইয়ের চিন্তা আর ওদের চিন্তা? ওরা অনেকে পছন্দ করে ফরহাদ ভাইকে, এবং ফরহাদ ভাইয়ের সাথে তারা অনেক সময় ইন্টারাকশন করছে। তো এটা তো ফরহাদ ভাই যে কারোর সাথে ইন্টারাকশন করে, এটা ফাহমিদুল হক হোক, আর বাংলাদেশের যত বড় নাস্তিক হোক আর আস্তিক হোক, বা হেফাজত হোক, জামাত হোক, বা ফরহাদ ভাই তো কারোর সাথে ইন্টারাকশন করতে, বসতে, আলাপ শুনতে, ডায়ালগ করতে কখনো ফরহাদ ভাই পিছু পড়ে। সবসময় ফরহাদ ভাই পঞ্চ বলছে যে আমাদের সমস্যা, জাতীয় সমস্যাগুলি এই ডায়ালগের মাধ্যমেই সমাধান করতে হবে। তো সেই জায়গা থেকে সে ডেফিনেটলি নানা সময় নানা গ্রুপের সাথে ইন্টারাকশন হয়েছে। তার মানে এই না সে ওদের মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে গেছে। ফরহাদ ভাইয়ের পজিশন ইসলাম নিয়ে যা ছিল, ক্লাস নিয়ে যা ছিল, নারী নিয়ে যা ছিল, এটা গত 30 বছরে কোনো চেঞ্জ আমি দেখি না। হ্যাঁ, যারা তার টেক্সট মনোযোগ দিয়ে পড়বে তারা বলবে না, এবং তার লেখা যারা পড়বে। তো কিন্তু এটাকে যখন একটা কেমুফ্লেজ বানায়, মনে হয় যে ফরহাদ মাজার একটা গডফাদার সমস্ত ভ্যান্ডালিজমের, এবং যারা ভ্যান্ডালিজম করতেছে এবং তার মাস্টার মাইন্ড, এবং সে এই, তাহলে এটা ডেফিনেটলি ইন্টেলেকচুয়াল অসততা। এবং ফাহমিদ স্যারের মতো লোকের কাছ থেকে এটা আমি মানে আশা করি না। যদি আমার ভুল হয় আপনি ক্ষমা করবেন, কিন্তু আপনার এই কি বলে যে ফ্রেমিং এর মধ্যে এরকম ব্যাপারগুলি আছে, যেটা খুবই দুঃখজনক। আর আপনি বলতেছেন যে 18 কোঠা আন্দোলন, 24 হ্যাঁ ডেফিনেটলি চাকরি আন্দোলন, কিন্তু আপনি এই চাকরি আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু কনসাসলি ছাত্ররা ট্রান্সফার করছে জুলাইয়ের প্রথমেই। এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ওরা ক্যাটাগরিক্যালি চেঞ্জ করছে, এই এদেরকে আন্ডারমাইন করেন না। ওরা কিন্তু এই ছেলেগুলি খুবই ইন্টেলেকচুয়ালি, যেহেতু আমরা কানেক্টেড ছিলাম, আমি জানি না আপনি কতটা কানেক্টেড ছিলেন, আমরা জানি যে এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট আকারী তারা, যেহেতু এটা শেখ হাসিনার আমলে কাউই দাঁড়াইতে পারতেছিল না, বিএনপির মতো এত বড় দল রাস্তা দাঁড়াতে পারতেছে না, সুতরাং এখানে অনেক ধরনের কৌশল নেওয়া হয়েছে। সেটাকে আপনি যখন মিনিমাইজ করে জাস্ট এটাকে একটা কি বলা যায়, স্বৈরাচারী ঘটানোর আন্দোলন, স্বৈরাচারী আন্দোলন বা চাকরির আন্দোলন, হ্যাঁ, এইভাবে রিডিউস করতেছেন এবং ব্রডার মানুষের মুক্তির প্রশ্নটাকে আড়াল করতেছেন, তখন কিন্তু আপনার মতাদর্শ এবং আপনার যে ইন্টেনশন এবং আপনার চাহিদারও কিন্তু ফুটে উঠতেছে এখানে, যে আপনি কিভাবে ফ্রেমিং করতেছেন তার মধ্যে কিন্তু আপনার ব্যাপারটা আসতেছে। তো ফরহাদ মাজার কমিউনিজম দিয়ে হয় নাই, তারপর মেজরিটি মুসলিমের কি মাধ্যমে জিহাদ দেওয়া হয়, এটা কমপ্লিটলি ভুল ফ্রেমিং। ফরহাদ মাজার কখনো শ্রেণীর প্রশ্ন, বাংলাদেশে কমিউনিস্ট বলে বা বাংলাদেশে প্রগতিশীল বলে বা বামপন্থী বলে যেখানে যারা আছে, এদের ক্ষেত্রে তো একটা ক্রিটিক্যাল পজিশন ফরহাদ ভাইয়ের সবসময় ছিল। এবং ফরহাদ ভাই টেক্সট থেকে দেখাইছে যে আমাদের এই বামপন্থীর চিন্তা ভাবনার যে দুর্বলতা, এরা যে আসলে ওই অর্থে বামপন্থা না, বরং বামপন্থার নামে বামপন্থা বিরোধী অনেক আইডিয়া ধারণ করে, চর্চা করে। হ্যাঁ, সেগুলো তো ফরহাদ ভাই তার মোকাবেলা বইয়ে এবং আরো অনেক জায়গায় লিখে দেখাইছে। তারপরে যখন আপনি এই ফ্রেমিংটা করেন, এইটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই বাজে। এবং আপনি কি বুঝতে পারেন না ফরহাদ ভাইকে, নাকি এটা ইচ্ছা করে করেন আমি জানি না। এবং একই সাথে আপনি আরেকটা তথ্য দিচ্ছেন যে ক্রুসেড আনসারি সংগ্রাম কথা বলছেন এখানে। 2001 সালে যখন আফগানিস্তানে আমেরিকার হামলা হয়, তখন বাংলাদেশে আমি যেহেতু লেফট ছিলাম, আমরাও কিন্তু মিছিল করছি আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, হলে হলে লেফটরাও মিছিল করছে। তো তখন বাংলাদেশের দুইটা তর্ক চলছিল যে আমেরিকা সাম্রাজ্যবাদ খারাপ, আবার তালেবানরা এসে মৌলবাদ, হ্যাঁ এরাও খারাপ, তাহলে আমাদের পজিশন কি দাঁড়াইলো? আসলে আমাদের কোনো পজিশন নাই। তখন ফরহাদ ভাই, এটা বেসিক্যালি আহমদ সভা রাষ্ট্রসভার উদ্যোগ ছিল, সলিম ভাই আয়োজন করছে, সেখানে একটা মূল প্রবন্ধ পড়ে যে, কারণ তখন বোস বলতেছিল ক্রুসেড শব্দটা, তো তখন ফরহাদ ভাই সলিম ভাইরা দেখাইছে যে এই যে ক্রুসেড, একদিকে ক্রুসেডের ভাষা, একদিকে জিহাদের ভাষা, আর এখানে আমাদের বামপন্থীদের শ্রেণী সংঘের ভাষা, এটা পাশাপাশি দেখাইছে যে আফগানিস্তানের লড়াইয়ের ধরনটা কি। এইটা আমেরিকানরা দখল করছে, এটা অকুপাইড ল্যান্ড, মানে দখলদার, দখলদারদের বিরুদ্ধে আরেকটা গ্রুপ লড়াই করতেছে। এখন তার কাছে মতাদর্শ আছে ইসলাম, এর কাছে মতাদর্শ কমিউনিজম থাকতে পারতো বা আরো অন্য কিছু থাকতে পারতো। তো এখন
মতাদর্শের প্রশ্ন তো আলাদা তর্কের প্রশ্ন, যে কি মতাদর্শ সে ধারণ করে, কিন্তু তার লড়াইটা কি? লড়াইটা হচ্ছে সে স্বাধীনতার লড়াই। ফরহাদ ভাই এবং সলিমুল্লাহ ভাই পরিষ্কার ভাবে, এটা লিখিত ভাষণও আছে, হ্যাঁ, সুতরাং এটা ফাহমিদ ভাই ফাহমিদ স্যার পড়তে পারেন নাই কেন আমি জানি না, বা উনি পড়ছেন কিনা আমি জানি না, কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে উনি পড়েন নাই বা বুঝেন নাই, যে ওরা পরিষ্কারভাবে বলছে যে আফগানিস্তানের এই লড়াইটা আসলে জাতীয় মুক্তির সংগ্রাম, এটা শ্রেণী সংগ্রাম না, ঠিক আছে, এবং এটা ন্যায্য সংগ্রাম। এবং এত বছর পরে এসে দেখছেন আপনারা যে সেটাই হয়েছে। তালেবানদের মতাদর্শ নিয়ে, তাদের ইসলাম ব্যাখ্যা নিয়ে আমরা সমালোচনা করতেই পারি, সেটা তো আলাদা, তার মতাদর্শ সমালোচনা আলাদা প্রশ্ন, কিন্তু তার লড়াইয়ের রূপটা যে আমরা ধরতে পারি না ইন্টালেকচুয়ালি, এটা তো আমাদের বিশাল সমস্যা। আর হিজবুত তাহরির পাঠচক্র সেমিনারে প্রশংসা করে না, এটা ফাহিদ ভাই, এটা খুব ভুল ব্যাখ্যা। বরঞ্চ ফরহাদ ভাইয়ের সাথে আলাপ করা হিজবুত তাহরির অনেক গুরুত্বপূর্ণ নেতা তাদের মতাদর্শগত জায়গা চেঞ্জ করছে, এবং আমি নিজে সাক্ষী, পাবলিক লাইব্রেরিতে হিজবুত তাহরির এক সেমিনারে হিজবুত তাহরি এবং আমাদের কমিউনিস্ট পার্টি ওইখানকার রিপন ভাই নামে একজন ছিল, এরা এবং ফরহাদ ভাই ছিল, এখানে তর্ক হয়েছে, ওপেন তর্ক। সেখানে আমাদের রেহনু মাহমেদ সহ অনেকেই ছিল, আমরা বিজ্ঞান চেতনা সহ অনেক গ্রুপ ছিল, সেকুলার এবং ইসলামিক। সেখানে ফরহাদ ভাই পরিষ্কার করে কথা মানে হিজবুত তাহরির যে ইডিওলজিক্যাল পজিশন তার সমালোচনা করছে, এবং ফরহাদ ভাই পরিষ্কার করে বলছে যে ইসলাম কারো বাপের ধর্ম না, যে আমরা ইসলামী, অন্যরা ইসলামী না, আমরা ইসলাম নিয়ে কথা বলবো, ওরা অন্য নিয়ে কথা বলবে। এবং ফরহাদ ভাই হিজবুত তাহরির একদম মতাদর্শগত যে জায়গা, বেসিক জায়গায় সে ক্রেডিট করছিল, যে হিজবুত তাহরি যেভাবে ব্যাখ্যা করতেছিল, এটাই সে ইসলাম, এটাই সে সমাজতন্ত্র, হ্যাঁ, এটাই সে ক্যাপিটালিজম, সুতরাং এটা মুক্তি। ফরহাদ ভাই দেখাইছে যে হিজবুত তাহরির পারসেপশন অফ সমাজতন্ত্র এটা বেসিক্যালি আমেরিকান ক্যাম্পেইন, এবং ইসলামের ক্যাটাগরিটাও বেসিক্যালি ওয়েস্টার্ন ক্যাটাগরি। তো সেইটার বাইরে কিভাবে আমরা আসতে পারি আমাদের বাংলাদেশের ক্রাইসিস থেকে, সেগুলো কিন্তু ওইখানে আলোচনা করছে। তারপরেও যখন ফরহাদ মাজারকে আপনারা ইন্টেনশনালি, আপনি শুধু না, আপনি নাম বলতেছেন না, আপনি হয়তো ওদের ক্যাম্পেইন দ্বারা প্রভাবিত, অনেকে খুব ক্যাম্পেইন করে যে ফরহাদ মাজার এই যে হিজবুত তাহরির পক্ষ নিছে, হ্যাঁ, হেফাজতের পক্ষ নিছে, ওই যে আপনি নিজেও লেখছেন যে 13 দফা লিখে দিছে, হ্যাঁ, এগুলা খুবই 13 সালে বেসিক্যালি আপনারা যেই ফেসিস আওয়ামী লীগের রাষ্ট্রের সাপোর্টে এবং ইন্ডিয়ানদের সাপোর্টে যেই শাহবাগে যেই আন্দোলন ঘটছিল, সেখানে আপনারা যুক্ত ছিলেন। সেই ফেসিস মতাদর্শের বিরুদ্ধে তখন ফরহাদ মাজার ক্রিটিক্যাল পজিশন নিছে, এবং আপনাদের ওইখানে যে ধরনের তৎপরতা, যে ধরনের ভাষা, যে ধরনের ল্যাঙ্গুয়েজ রাষ্ট্র স্পন্সর করছে এবং অন্য রাষ্ট্র, তার বিপরীতে যে ক্রিটিসিজম দাঁড়াইছে, সেটা রিয়াকশন আকারেই কিন্তু হেফাজত ইসলাম এর আগমন। তার মানে আপনারাই হেফাজত ইসলামকে কিন্তু জন্ম দিচ্ছেন, ফরহাদ মাজার না। ফরহাদ মাজার বরঞ্চ আপনারা যখন রাষ্ট্র সহযোগিতায় ওদের উপর আক্রমণ করছেন, রাষ্ট্রের মেশিনারিজ এবং মিডিয়ার মাধ্যমে, ফরহাদ মাজার এজ এ হিউম্যান রাইটস এর জায়গা থেকে যে তারও কথা বলার অধিকার আছে, তারও কিছু কথা আছে, সেটা ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, ভুল হোক, কিন্তু এটা আমাদের শুনতে হবে, এই জায়গা থেকে কিন্তু সে দাঁড়াইছে। তার প্রিন্সিপাল পজিশন ছিল এটা, কিন্তু আপনি এখানে ভুল ফ্রেমিং করছেন যে আমাদের 13 দফা লিখে দিচ্ছে বলে ঠেস দিচ্ছেন। এগুলা খুবই অসততা, এবং আমি মনে করি যে ভুল হিস্ট্রিকে ভুলভাবে দেখানো, এবং নানা ধরনের ক্যাম্পেইন যে ফরহাদ ভাইয়ের বিরুদ্ধে চলে সেটার উদাহরণ। মানে অনেকগুলো প্রেমিস তার জুলাই অভ্যুত্থানকে দেখার জায়গা থেকে, হ্যাঁ, তিনি বলতেছেন যে এখানে বিপ্লবের কোনো পরিপ্রেক্ষিত ছিল না, এবং এটা বলতে যায় তিনি দেখাইতেছেন কিভাবে চাকরিতে সমতার আন্দোলনটা স্বৈরাচারী হটানোর আন্দোলনের রূপ নিল, এবং এর একমাত্র লক্ষ্য ছিল আসলে নির্বাচন, এবং নির্বাচনকে আসলে গণতন্ত্রের পূর্ব শর্ত আকারে দেওয়া, দেখা, এবং বলা যে এইটাই একমাত্র মানুষের চাওয়া ছিল। এই যে ন্যারেটিভ, এটা মূলত ক্ষমতার ভাষায় কথা বলা, রাইট, একদম বিদ্যমান ক্ষমতা যে ভাষায় কথা বলতে চায় এবং গণ অভ্যুত্থানকে যেভাবে দাবায় রাখতে চায় এবং নস্যাৎ করতে চায়, মানে বিদ্যমান কাঠামোটা, ফেসিস কাঠামো যারা বহাল রাখতে চায়, ফেসিস সংবিধান যারা বহাল রাখতে চায়, ফেসিস মদর্শ যারা বহাল রাখতে চায়, ফেসিস মিডিয়া এবং ফেসিস কি বলা যায় ব্যবসায়ী সিন্ডিকেট, এরা যেভাবে ভাবে ফাহমিদ স্যার ওইভাবে ভাবতেছে। সেই জায়গা থেকে আমি প্রথমে যে বললাম তোমাকে যে ফরহাদ ভাই নির্বাচনের বিরোধী না, কিন্তু আগে তো রাষ্ট্রটা গঠন করবেন জনগণকে নিয়ে, সেইটা না করে আপনি ওই ফেসিস কাঠামোর আন্ডারে যখন নির্বাচন দিচ্ছেন, তাহলে মানুষের যে এতদিনের স্ট্রাগল, যে সাফারিং, এই সাফারিংটা
শেষ হবে না। এই নির্বাচনবাদী সিন্ডিকেট মানে মাফিয়াদের যে অ্যারেঞ্জমেন্ট, এইটা থাইকা যাবে। সুতরাং নির্বাচন হইলেই এটা সলিউশন হচ্ছে না। কারণ বাংলাদেশের গোড়ার সমস্যা, পলিটিক্যাল সমস্যা, যেটা গঠনের সমস্যাটা, ফরাদ ভাই যেটা আমরা ব্যাখ্যা করে বলি, সেইটা সলিউশন ছাড়া তো আপনি আগাইতে পারবেন না রে ভাই। আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের কথা লাস্টে বলছে উনি, তো গণতান্ত্রিক রাষ্ট্র যদি চান তাহলে গঠন করতে চান না কেন? নির্বাচনী রাজনীতি বা এই যে মাফিয়া সমস্ত কিছু টিকে রেখা যে নির্বাচন, এর মাধ্যমে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? হয়? এটা তো হয় না, হবে না, এটা হবে না। তাহলে এটা এই ন্যূনতম ব্যাপারটা আপনি বুঝতে পারতেছেন কারণ আমি বুঝি না। এবং এটা তো বারবার ব্যাখ্যা করা হয়েছে, ফরাদ ভাই বলছে যে বাংলাদেশের জনগণকে নিয়ে গণসার্বভৌমত্ব কায়েমের প্রশ্ন বাদ দিয়ে এবং জনগণকে ইনভলভ করে গঠনটা শুধু কিন্তু একটা সংবিধান লেখা না। গঠন মানে তার একটা আইনি দিকে আছে, যেমন একটা নতুন সংবিধান লেখা, সংবিধান শব্দ আমরা বলি না, আমরা গঠনতন্ত্র বলি। একই সাথে পুরা পিপলকে এডুকেটেড করা, পিপল কি চায়, হ্যাঁ, তার ইকোনমি পলিসি কি হবে, যেটা আমি আগে বলছি, তার বিচার বিভাগ কি হবে, তার শাসন পদ্ধতি কি হবে, সবকিছুতে জনগণকে ইনভলভ করা। এর মধ্যে যে জনগণও নিজেকে নিজে এডুকেটেড করবে এবং আমরা নিজেরাও এডুকেটেড হব, একজন আরেকজন শিখবো। তখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হবে, যার আন্ডারে একটা নির্বাচন হলে সেটা হবে গণতান্ত্রিক রাষ্ট্রের গঠনের প্রেক্ষিতে নির্বাচন। তখন কে সরকার আসবে না আসবে সেটা আলাদা, নির্বাচন একটা আলাদা। কিন্তু সেটা গঠনের আগেই আপনারা যখন বলেন যে আপনি বিপ্লবের চিন্তা বাদের, মানে কি আপনি আসলে বলতে চান বাংলাদেশ বিদ্যমান যে ফ্যাসিস্ট ব্যবস্থা এটাকে কিভাবে টিকায় রাখা যায়? বিদ্যমান ফ্যাসিস্ট ব্যবস্থা টিকে থাকুক, বাংলাদেশের এই যে লুটপাট টিকে থাকুক, আগামী দিনে আওয়ামী লীগ যা করে গেছে সেগুলো সব টিকে থাকুক, বা একটা নির্বাচন দিয়ে দেন। হ্যাঁ, এর খুবই দুঃখজনক। আপনার মতো একজন এডুকেটেড এবং টিচার যে যাদেরকে আলোকিত করবে মানুষকে, আপনারা যদি এরকম ভুল ডিরেকশন দেন এবং ভুল তথ্য ছড়ান তাহলে তো মুশকিল। তাহলে আপনি পিনাকি এবং ইলিয়াসকে সমালোচনা কোন মানে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিতে? তো আপনার চিন্তার ধরন যদি এরকম এত দুর্বল হয় এবং আপনার চিন্তা এত অস্বচ্ছ হয় এবং এত প্রোপাগান্ডা দ্বারা প্রভাবিত হয়, এবং ফরহাদ মাহমুদ বাংলা ভাষায় লিখতেছে, প্রতিদিন বলতেছে, এইটাও যদি না বুঝতেন তাহলে তো ইলিয়াস এবং পিনাকির মতো লোকজনই তো বাংলাদেশের জনপ্রিয় হবে। আমি বলতেছি না যে তাহলে আপনাদের এতগুলো ইউনিভার্সিটি টিচার, এত বড় মিডিয়া আপনাদের হাতে, হ্যাঁ, তো এরা সবাই মিলে কিছু করতে পারতেছেন না কেন? এটা তো এই মানে আপনাদের তো আত্মসমালোচনা উচিত ছিল। এটা না করে আপনারা যেভাবে জনগণকে বর্বর আপনি গাইলাইতেছেন যে পিনাকির ভক্ত যারা বা ইয়ার ভক্ত যারা বর্বর, এটা তো আরেকটা রেসিজম। হ্যাঁ, আপনি বরঞ্চ নিজেদের ভুলের চিন্তার যে সমস্যা, নিজেদের চিন্তার যে লিমিটেশন, হ্যাঁ, আমি মনে করি যে যদি অনেস্টলি আপনি দেখেন, এটা রিভিউ করেন, হ্যাঁ, দেখবেন জনগণ পিনাকির চেয়ে আপনার ভক্ত বেশি হবে। জনগণ পিনাকি এবং ইলিয়াসের পক্ষে যাবে না, আপনার পক্ষে আসবে যদি আপনি এই বেসিক ব্যাপারগুলি, যেগুলো জনগণের রাইটস, জনগণ কিন্তু বুঝে যে কে তার পক্ষে কে। এখন ধরেন সামগ্রিক বিভ্রান্ত করতে পারে, কিন্তু এই বিভ্রান্তি যে করতে পারতেছে, তাহলে আপনাদের দায় কি? আপনারা পারতেছেন না কেন? এই সমালোচনাটা, এই প্রশ্নটা তোলেন না। আমি আজকে তুললাম আপনাদেরকে, আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা ঠিক আছে, পিনাকি এবং ভ্যান্ডালিজম করতেছে, আপনারা কি করতেছেন? আপনারা তো এরকম প্রোপাগান্ডা করে, ধরেন ফরাদ মাজারের মতো একজন লোককে, তার চিন্তাকে মিসফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে, আপনারা তো একই কাজ করতেছেন। আপনারা তো আসলে চিন্তাকে আগাইতে দিচ্ছেন না, নতুন রাষ্ট্র গঠনের প্রশ্নটাকে আগাইতে দিচ্ছেন না, বাংলাদেশে গণতান্ত্রিক গঠন প্রসেসের মধ্যে নিতে দিচ্ছেন না। আপনারা তো বরঞ্চ এই ভ্যান্ডালিজমের কন্ডিশন যে টিকায় থাকুক এইরকম একটা চিন্তা কাঠামোতে বিলিভ করেন এবং এগুলো ক্যাম্পেইন করেন, তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি কিভাবে হবে? ওই যে ছোটং গ্যাং, পিনাকি, মাহমুদুর রহমান, হেফাজত, হিজবুত তাহারি, সব কিছুর গডফাদার আকারে যেভাবে ফরাদ মাজারকে একটা জয়া খিচুড়ি দিয়েছে, এটাও অসততা। কারণ আপনি জানেন প্রত্যেকের সাথে ফরাদ মাজারের চিন্তার ভিন্নতা আছে এবং পরিষ্কার পজিশন আছে। হ্যাঁ, আপনারা সমাজে বিভক্তি টিকে রাখতে চান, আপনারা কারোর সাথে মিশতে চান না। কিন্তু ফরাদ মাজারের গুণ হয়েছে, সেটা ফাহমিদুল হোক আর মাহমুদুর রহমান হোক বা পিনাকি হোক, ফরাদ মাজার যে কোনো মুহূর্তে যে কেউ যদি বসতে চায়, কথা বলতে চায়। কিন্তু এই কথা বলাটাকে আপনারা এমন ভাবে ফ্রেমিং করেন যে মাহমুদুর রহমানের চিন্তা আর ফরাদ মাজারের চিন্তা একই রকম। ঠিক আছে, হিজবুত তাহরির চিন্তা আর ফরাদ মাজারের চিন্তা, হিজবুত তাহরির গডফাদার হয়তো মাস্টার মানে তো ফরাদ মাজার। এইভাবে এই যে ফ্রেমিং করেন, এটা খুবই ইন্টেলেকচুয়ালি ডিসঅনেস্টি এবং আনফেয়ার
এবং এটা জাস্টিস না। তো এইরকম ভাবে ফ্রেমিং করার মধ্যে কিন্তু আপনাদের মনও পড়া যায়, যে আপনাদের মনটা কিন্তু আমরা দেখে ফেলি যে আসলে আপনারা কতটা পিপলের পক্ষে, কতটা জাস্টিসের পক্ষে, কতটা ভ্যান্ডালিজমের বিরুদ্ধে মুখে বলতেছেন, কিন্তু কাজে কিন্তু আমরা দেখতেছি না। হ্যাঁ, আপনাদেরকে আমি অন্তত দেখি নাই যে সমস্ত মতাদর্শের প্রশ্নগুলিকে পাশ কাটায়া একটা ডায়ালগের, বড় ধরনের সমাজের সমস্ত কর্ণের সাথে ডায়ালগের উদ্যোগ প্র্যাকটিক্যালি নিতে, মিশতে, ঘুরতে আমি কিন্তু দেখি নাই। এই পুরো পোস্টের মধ্যে শেখ হাসিনাকে দেখার যে দৃষ্টিভঙ্গি, এখানে সে শেখ হাসিনাকে স্বৈরাচার ডাকতে সে রাজি, কিন্তু সে ফ্যাসিস্ট বলতে চাচ্ছে না। এবং এর অর্থ কি, সে ব্যবস্থাকে বাদ দিয়ে একটা ব্যক্তিকে দোষারোপ করতেছে, এবং এই ব্যক্তিটা চলে গেলেই যেন বাকি সব ঠিক আছে বাংলাদেশে। এটা ভালো পয়েন্ট। এবং এটা তো বেসিক্যালি তাহলে হাসিনাহীন একটা হাসিনা ব্যবস্থা টিকে থাকার যুক্তি। খুবই ভালো পয়েন্ট, খুবই ভালো পয়েন্ট। এই কারণে যে আমরা যখন ফেসিস বলি, অন্যরা যখন প্রথম আলো বা অন্য কারণে স্বৈরাচার বলতে চায় শুধু, বা প্রথম আলো স্বৈরাচারও বলে না। তো এর মধ্যে কিন্তু ইন্টেলেকচুয়াল, এই যে বললাম না, আমি শুরুতেই বলছি, কিন্তু ক্যাটাগরিক্যালি অনেকগুলো মিস্টেক আছে। মানে স্বৈরাচার মানে হয় যে একজন ব্যক্তি, কিন্তু ফেসিজম জন বলো, ফেসিস্ট জন বলো, তার একটা ব্যবস্থার প্রশ্ন। তো ওইটা ডেফিনেটলি আড়াল করে, এবং ফাহমিদ স্যারও এখানে আড়াল করছে। আজকে এতটুকুই, নিশ্চয়ই আবার কথা হবে। ভালো থাকবেন ফাহমিদ স্যার, আপনাকে ভালোবাসি। আপনি অ্যাজ এ হিউম্যান বিং আকারে আপনি ভালো মানুষ, এই কারণেই অনেকগুলো কথা বললাম। অনেকের প্রশ্নে কিন্তু আমি জবাব দিই, অনেক ক্যাম্পেইন হয়, অনেক কথা আমি বলি না, কিন্তু আপনাকে উসিলা করে বললাম যেন, কারণ অনেকেই দেখতেছি কয়েকদিন ধরে খুব ক্যাম্পেইন করতেছে। তো আপনাকে বলার মধ্যে দিয়ে অনেককে আসলে বলা হলো। ভালো থাকবেন।